নমস্কার, আমি পঙ্কজ বিশ্বাস এবং আপনারা দেখছেন পলিটিক্যাল ডেইলি। আপনারা এতদিন ধরে বলছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে কি ব্যবস্থা নেওয়া হচ্ছে, আদৌ কি ব্যবস্থা নেওয়া হচ্ছে, কোনোদিন কি ব্যবস্থা নেওয়া হবে, অভিষেক কি কোনোদিন জেলে যাবে, অভিষেকের বাড়ি কি কোনোদিন ভাঙা হবে। হ্যাঁ, এতদিন যত জল্পনা কল্পনা আপনাদের মনে ছিল, সেই জল্পনা কল্পনার অবসান আজকে হয়ে গেল। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বাড়ি আজ 18 জুলাই 2026 শনিবার, শনিবারের বারবেলাও না, একেবারে সকালবেলায় অ্যাকশন শুরু হয়ে গেছে, বুলডোজার অ্যাকশন। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের পার্টি অফিস, ডায়মন্ড হারবার মডেল, সেই ডায়মন্ড হারবারের আমতায় অভিষেক বন্দ্যোপাধ্যায়ের যে অফিস, 5 তলা অফিস, সেটাকে গুড়িয়ে দেওয়ার কাজ শুরু হয়ে গেছে। 5 তলার দেওয়াল ভাঙা হয়ে গেছে, সামনের শেড গুড়িয়ে দেওয়া হয়েছে, পুরোটাই বেআইনি ধ্বস্ত করে দেওয়া হবে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের অফিস। যতটা বেআইনি আছে কাগজে কলমে সবটাই ভেঙে গুড়িয়ে দেওয়া হচ্ছে এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়কে জানিয়েই করা হচ্ছে। এমনটা নয় যে অভিষেকের পরিবারকে নোটিশ দেওয়া হয়নি। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বাবা অমিত বন্দ্যোপাধ্যায়কে নোটিশ দেওয়া হয়েছিল। অভিযোগকারী ছিলেন এক্ষেত্রে সুশান্ত মণ্ডল নামে জনৈক ব্যক্তি। তিনি জানিয়েছিলেন এই বিষয়টা পুরোপুরি অবৈধ। এরপরে খোঁজ খবর নেওয়া হয় প্রশাসনের তরফ থেকে, ভূমি সংস্কার দপ্তর এবং বিএলআরও ডিপার্টমেন্ট তারা খোঁজ খবর নিতে শুরু করে। বিডিও, বিএলআরও এরা অ্যাকশনে চলে আসেন এবং খোঁজ নিয়ে দেখা গেল যে এই পার্টি অফিসটা একেবারে বেআইনি। অভিজিৎ দাস ববি ডায়মন্ড হারবারের ওই যে কেন্দ্রে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে প্রার্থী হয়েছিলেন 2024-এর লোকসভায়, সেই তিনি বিজেপি নেতা বারংবার অভিযোগ করে এসেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ডায়মন্ড হারবার মডেল পুরোটাই চুরি দুর্নীতির উপর দাঁড়িয়ে। এবার তিনিও এই বিষয়টা অভিযোগ আকারে জানিয়েছেন, বারংবার জানিয়েছেন। সেই অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ডায়মন্ড হারবারের গর্বের সাংসদের গর্বের পার্টি অফিস ভেঙে গুড়িয়ে দেওয়া হলো। আজকে দমকল, বিএলআরও, বিডিও সকলেই ওখানে উপস্থিত ছিলেন। তারাও জানিয়েছেন বিনা প্ল্যানে এই কনস্ট্রাকশন চলছিল, ফলে প্রথমে 5 তলার যে দেওয়াল সেটা ভাঙা শুরু হয়, সামনের শেড ভাঙা শুরু হয়। নোটিশ দেওয়া হয়েছিল অমিত ব্যানার্জিকে, তিনি লিপস অ্যান্ড বাউন্সের ডিরেক্টর, সেই বিতর্কিত সংস্থা, ভুয়ো সংস্থা, সেই লিপস অ্যান্ড বাউন্সের ডিরেক্টর হিসেবে অমিত বন্দ্যোপাধ্যায়কে নোটিশ দেওয়া হয়েছিল এবং নোটিশের তারা কোনো রকম রিপ্লাই দেননি। পালিয়ে বেড়াচ্ছেন অমিত বন্দ্যোপাধ্যায়, পালিয়ে বেড়াচ্ছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, মুখে হম্বিতম্বি। মিডিয়া যখন ঘিরে ধরছে তখন তারা মুখে হম্বিতম্বি করছেন, কিন্তু আসলে লবডঙ্কা। যখন প্রশাসন তাদেরকে বলল আপনাদের বিরুদ্ধে নির্দিষ্ট অভিযোগ আছে যে আপনাদের এই নির্মাণ বেআইনি, আপনারা আসুন, নোটিশ দেওয়া হয়েছে, অমিত ব্যানার্জি যাননি, অভিষেক বন্দ্যোপাধ্যায় যাননি, নিজেদের প্রতিনিধি কাউকে পাঠাননি। প্রশাসনের এবার কি করার আছে? প্রশাসন বুঝে গেল, রেকর্ড দেখল, রেকর্ডে সমস্তটাই দেখা গেল। পুরসভা পঞ্চায়েতের যা ওখানকার স্থানীয় রেকর্ড আছে সবটাই দেখা হয়েছে এবং স্থানীয় আপনার ভূমি সংস্কার দপ্তরেরও রেকর্ড দেখা হয়েছে, ভূমি দপ্তরের রেকর্ড দেখা হয়েছে। ওই কারণে তো বিএলআরওকে ডাকা হয়েছিল, বিএলআরওর উপস্থিতিতে গোটা বিষয়টা হচ্ছে। এবার অভিষেক বন্দ্যোপাধ্যায় বলতে পারবেন না যে প্রশাসন তাকে সুযোগ দেয়নি। আসলে অভিষেক জানতেন এটা বেআইনি, তাই তার পরিবারের কাউকে তিনি পাঠাননি। তারা বেইজ্জত হয়ে ফিরে যেতেন, বেইজ্জত হয়ে যেতে হতো অভিষেক বন্দ্যোপাধ্যায়কে, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বাবাকে। ঠিক সেই কারণে তারা যাননি। এবং এই যে বুলডোজার অ্যাকশন তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে, এতদিন আপনারা দেখেছেন বিভিন্ন বেআইনি নির্মাণের ক্ষেত্রে হয়েছে। তারাতলার অগ্নিকাণ্ডের পরে আপনারা দেখেছেন, ভোটে জেতার ঠিক পরপরে আপনারা দেখেছেন, কিন্তু তৃণমূলের পার্টি অফিসের বিরুদ্ধে, বড় বড় পার্টি অফিসের বিরুদ্ধে এবার কিন্তু বুলডোজার অ্যাকশন শুরু হয়ে গেল। এরপরে কি তাহলে অভিষেক বন্দ্যোপাধ্যায় সেই সাধের যে বাড়ি, বহুতল বাড়ি, যেটা তিনি মন্দিরের জমির উপরে তৈরি করেছিলেন, সেই বাড়ি শান্তিনিকেতনেও কি এইবার বুলডোজারের হাতটা গিয়ে পড়বে? দানা বাজছে, সন্দেহ দানা বাজছে। আমাদের আশঙ্কা আরো ঘনীভূত হচ্ছে যে পরবর্তী টার্গেট কিন্তু, কারণ সেখানেও মাপজোক করা হয়েছে। তিনি চরিত্রগত বদল করে দিয়েছেন, বলেছেন যে সেখানে একটা সংস্থার অফিস হবে, কাজকর্ম হবে, কিন্তু আসলে তিনি ওটা বাসস্থানে পরিণত করে দিয়েছেন।
ব্যবসায়িক প্রতিষ্ঠান দেখিয়ে সেখানে বাসস্থান বানিয়ে ফেলেছেন। তো এবার তো সেটাতেও হাত পাত পড়তে পারে, তার কতটা আইনি কতটা বেআইনি আছে সেটা প্রশাসন দেখবে। এবং আপনারা জানেন 24শে মে ট্যাংরা থানা এলাকায় ইএম বাইপাসের ধারে দেবেন্দ্র চন্দ্র দে রোড, সেখানেও কিন্তু টিএমসির পার্টি অফিস, ওটাকেও কিন্তু গুড়িয়ে দেওয়া হয়েছিল 24শে মে। একেবারে মে মাসের ঘটনা বলছি। তখন থেকে কিন্তু শুরু হয়ে গেছে। তৃণমূলের কোনো পার্টি অফিস বেআইনি থাকলে সেটা কিন্তু বেঁচে যাবে না যদি অভিযোগ আসে প্রশাসনের কাছে। ফলে আপনারাও যদি মনে করেন বেশি বেশি করে অভিযোগ করবেন, যদি মনে করেন আপনারা তৃণমূলের কোথাও বেআইনি পার্টি অফিস আছে সেটাকে ভেঙে দেওয়া দরকার, তাহলে কিন্তু আপনারা অবশ্যই প্রশাসনের কাছে অভিযোগ জানাবেন। এবং তৃণমূল বড় বেকায়দায় এখন। তৃণমূল তুমি কার, এই প্রশ্ন আপনারা সকলেই এর উত্তর জানতে চান যে তৃণমূল তুমি কার। তৃণমূল কি মমতার, নাকি তৃণমূল ঋতব্রতর? মুখ্য যিনি নির্বাচনী আধিকারিক জ্ঞানেশ কুমার, তিনি কিন্তু এই বিষয়ে তার মতামত জানিয়ে দিয়েছেন এবং সেই মতামত একেবারে স্পষ্ট। আমলার মতন কথা বলবেনও। ভোটের সময় আপনারা দেখেছেন মমতা বন্দ্যোপাধ্যায় একের পর এক আক্রমণ করে গেছেন তাকে, কিন্তু জ্ঞানেশ কুমার কখনো বিচলিত বোধ করেননি। তিনি ঠান্ডা মাথায় ভোটটা করিয়ে গেছেন। আমরাও অনেক সময় বলেছি জ্ঞানেশ কুমার এত ঠান্ডা কেন, কিন্তু তিনি তো আমলা, তার যেটা করা উচিত ছিল তিনি সেটাই করেছেন। বিহারে তাদের প্রশাসন ছিল, গরমাগরম অ্যাকশন হয়েছে, 50 জন বিএলও অ্যারেস্ট হয়েছে। আর এখানে মমতা বন্দ্যোপাধ্যায় প্রথম দিন থেকে বিরোধিতা করেছেন। মমতা বন্দ্যোপাধ্যায় তৃণমূলপন্থী বিএলওদের ময়দানে নামিয়ে দিয়েছেন। সেসব ইতিহাস অতীত আপনারা জেনে গেছেন। এসআইআর এর প্রথম পর্বে একদম ঠান্ডা মাথায় কাজ করেছে। আর কথায় আছে না, ওস্তাদের মার শেষ রাতে, একেবারে ভোটের দিন, কাউন্টিং এর দিন, ভোটের ব্যবস্থার মধ্যে তিনি বুঝিয়ে দিয়েছেন ভোটটা বিরোধী রাজ্যে যেখানে এমন বিরোধিতা আছে সেখানে কিভাবে করাতে হয়। এটা কিন্তু ভোটিং এর ইতিহাসের যদি কোনো বই তৈরি হয় যে কিভাবে সঠিকভাবে নির্বাচন করতে হয়, আমরা এতদিন টিএন সেশনের নাম আপনাদেরকে জানাতাম, আমরাও টিএন সেশন সম্পর্কে পড়েছি। টিএন সেশনকেও ছাড়িয়ে গেছেন জ্ঞানেশ কুমার। এখন তার কোর্টেই বল রয়েছে। মমতা আক্রমণ করতেন না, জ্ঞানেশ কুমার অমুক, জ্ঞানেশ কুমার তমুক, তুমি বিজেপির দালাল, তুমি অমুক, তুমি তমুক বলতেন না। এখন মমতার বল তার হাতে। এটাই হচ্ছে কর্মফল, এটাই হচ্ছে ভারতীয় গণতন্ত্র ব্যবস্থার এক দারুণ অনুভূতি হচ্ছে এই মুহূর্তে আমার। গীতায় কর্মফল, বারে বারে আমি বলি, সেই গীতার কর্মফল মমতার জন্য ফিরে আসছে। এবার ভেবে দেখুন মমতার কি হবে, কি হবে মমতা বন্দ্যোপাধ্যায়ের, আপনারাই বলুন। তৃণমূল কি মমতার থাকবে? দেখুন এই মুহূর্তে আপডেট হচ্ছে ঋতব্রতপন্থীদের সমস্ত কাগজ কিন্তু জমা পড়েনি। মমতা বন্দ্যোপাধ্যায়ের তরফে আগে ভাগে সমস্ত কাগজ জমা পড়েছে, কারণ মমতা জানেন আমি এই ভদ্রলোককে গালমন্দ করেছি, আমি নির্বাচন কমিশনকে বারংবার আক্রমণ করেছি, ফলে আগে ভাগে ভাই কাগজ দিয়ে দাও, দেরি যদি হয়ে যায় তাহলে কিন্তু বিপদ আছে। কেমন বিপদ? তাহলে দেরি যদি হয়ে যায় তাহলে এটাই হবে যে মমতা বন্দ্যোপাধ্যায়ের হাত থেকে তৃণমূল কংগ্রেসের সিম্বল বেরিয়ে যাবে, ঋতব্রতর হাতে চলে যাবে। তাই তিনি আগে ভাগে জমা দিচ্ছেন। হয়তো ঋতব্রত হয়তো কনফিডেন্ট আছেন যেটুকুন কাগজ তাকে জমা দিতে হবে নির্দিষ্ট সময়ের মধ্যে তিনি যদি জমা দিয়ে দেন তাহলে তৃণমূল অফিসিয়ালি ঋতব্রতর হাতেই চলে যাবে। এবং ঋতব্রতর হাতে এই মুহূর্তে অ্যাডভান্টেজ রয়েছে। কেমন অ্যাডভান্টেজ? ঋতব্রতর হাতে এই মুহূর্তে অ্যাডভান্টেজ রয়েছে যে আলিপুর আদালত বলে দিয়েছে যে ঋতব্রতর দলটাই আসল তৃণমূল কংগ্রেস। ফলে কোর্টের পেপারটাও ঋতব্রত যদি তুলে ওটা সাবমিট করে দেয় ইলেকশন কমিশনে, বেনিফিট হবে। এবার বুঝুন মমতা বন্দ্যোপাধ্যায়ের অবস্থা। জ্ঞানেশ কুমারের পায়ে পড়তে হবে মমতা বন্দ্যোপাধ্যায়কে। জ্ঞানেশ কুমার কি মেনে নেবেন? নাকি জ্ঞানেশ কুমার মমতা বন্দ্যোপাধ্যায়কে শোনাবেন, মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায় আপনি তো অনেকবার মিথ্যে কথা বলেছেন আমাদের নামে, আমাদের সঙ্গে দেখা করার সময় চেয়েছেন নিজে, আমরা আপনাদেরকে সময় দিয়েছি, কিন্তু আপনি বাইরে বেরিয়ে মিথ্যে কথা বলে গেছেন, আপনাকে অপমান করেছি, আঙুল উঁচিয়ে কথা বলেছি। সেই সময় আপনারা জানেন তৃণমূল যতবার ভিতরে গেছে বারংবার একই মিথ্যে দাবি, একই অভিযোগ করে এসেছে যে জ্ঞানেশ কুমার বা নির্বাচন কমিশন তাদের সঙ্গে সঠিক ব্যবহার করেনি, আঙুল উঁচিয়ে কথা বলেছে। এক প্যাটার্নে তারা মিথ্যে কথা বলে গেছেন।
আমলারা কখনো রাজনীতিবিদের সঙ্গে এই আচরণে সাধারণত কথা বলেন না। তার অনেক রকম এদিক ওদিক হতে পারে। এবার মমতা বন্দ্যোপাধ্যায়রা কি ধরনের কথা গিয়ে জ্ঞানেশ কুমারকে বলেছেন সেটাও কিন্তু তারা কখনো বলেননি। ফলে কার দোষ কার গুণ এগুলো আমরা বিচার করতে বসিনি। এই হচ্ছে তৃণমূল কংগ্রেসের অবস্থা। তৃণমূল কংগ্রেস ফিনিশ। মমতা বন্দ্যোপাধ্যায়ের হাত থেকে তৃণমূল কংগ্রেস বেরিয়ে গেছে। এবং মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রশংসা যিনি করেছেন সোনম ওয়াংচুক, তারও আজকে হাওয়া টাইট হয়ে গেছে। হ্যাঁ, আমি গতকাল খবর করতে গিয়ে একটা ভুল তথ্য, বিষয়টি আমি জানতাম না, উপস্থাপন হয়ে গেছে, তার জন্য আমি ক্ষমা প্রার্থী। আমি গতকাল একটা কাগজ দেখিয়ে 2007 সালের কাগজ দেখিয়ে সোনম ওয়াংচুকের বিরুদ্ধে বেশ কয়েকটি কথা বলেছি। সেখানে ক্যানেলস লেখা ছিল, ক্যানেলস, তো 200 ক্যানেলস। তো আমি বিষয়টি জানতাম না, তার জন্য আমি ক্ষমা প্রার্থী। ক্যানেল মানে আমাদের এখানে যেমন খাল বিল হয়, সেই রকমভাবে জম্মু কাশ্মীর এবং দর্শকরা বলেছেন যে ভারতবর্ষের বিভিন্ন প্রান্তে ক্যানেল একটি জমির পরিমাপ। ফলে এটার জন্য আমি ক্ষমা প্রার্থী, বাদবাকি তো খবর সব ঠিকই ছিল, অসুবিধার কিছু নেই। তো সেই সোনম ওয়াংচুককে আজকে ধরে বেঁধে সকালবেলায় পুলিশ হাসপাতালে নিয়ে গেছে এবং তার চিকিৎসা হবে। সোনম ওয়াংচুক চিকিৎসা হবে, খুব ভালো কথা। অনেকে এই মুহূর্তে সোনম ওয়াংচুকের পুরনো ছবি দেখিয়ে ধর্মেন্দ্র প্রধানজির সঙ্গে দেখিয়ে বলছেন যে এক সময় ভালো সম্পর্ক ছিল, পরে খারাপ হয়ে গেছে। হ্যাঁ, এটা ঠিক। সোনম ওয়াংচুক একটা সময়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর প্রশংসা করেছিলেন। একেই বলে রাজনীতি। রাজনীতিতে কেউ চিরস্থায়ী শত্রু, কেউ চিরস্থায়ী বন্ধু হয় না। সেই সময় নরেন্দ্র মোদীকে গুণগান করলে মিডিয়ার ফোকাস ছিল, করেছেন। এখন বিরোধিতা করলে মিডিয়ার ফোকাস পাওয়া যাচ্ছে। আজকে সত্যি কথা বলতে সোনম ওয়াংচুককে দেখে আমার খারাপ লাগে যে রাজনীতির প্যাঁচে, রাজনীতির পাঁকে তিনি পড়ে গেছেন। সোনম ওয়াংচুক একটা সময় কাজ করছিলেন, কিন্তু প্রত্যেক মানুষের একটা লক্ষ্য হয় এবং প্রত্যেক মানুষ একটা সময় ভালো লক্ষ্য থেকে লক্ষ্যভ্রষ্ট হয়ে খারাপ লক্ষ্যের দিকে এগিয়ে যায়। আমার ব্যক্তিগতভাবে মনে হয় সোনম ওয়াংচুক ঠিক সেরকমই মানুষ। তিনি অনেক প্রলোভনের ফাঁদে পড়ে গেছেন বিদেশি শক্তির। বিদেশি শক্তির যখন টাকা তার কাছে আসতে শুরু করে, তিনি তার মোটিভটা ঘুরিয়ে দিলেন কিভাবে, যে ঠিক আছে টাকা উপার্জনটাকেই তিনি প্রাধান্য করে দিলেন এবং বুঝলেন যে এইভাবে টাকা উপার্জন করতে করতে একদিন আমি কিন্তু নেতা হয়ে যেতে পারবো, এবং তিনি এখন নেতা হওয়ারই চেষ্টা করছেন। পরিবেশ কর্মী ছিলেন, পরিবেশের কাজ করতে করতে রাজনীতির কাজ শুরু করে দিয়েছেন। তিনি যেটা করছেন সেটা স্পষ্টভাবে রাজনীতি। নরেন্দ্র মোদীও যেটা করেন সেটাও রাজনীতি। তিনি সরকারে আছেন তাই তিনি দেশ সেবা করেন, এবং সোনম ওয়াংচুক বিরোধী আছেন বলে তিনি বিরোধিতা করতে 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 দেশের বিরোধিতা কখন শুরু করে দিয়েছেন তিনি বুঝতে পারেননি। বিদেশ থেকে টাকা নিয়ে তিনি এই সমস্ত কাজ করবেন আর ভারতের মানুষ সবাই চুপ হয়ে বসে থাকবে, এটা তো হতে পারে না। বহু মানুষ আছেন যারা তার ফাঁদে পড়েছেন। স্বাভাবিক, রাজনীতির ফাঁদ এরকমই ফাঁদ। মমতারও তো পক্ষের লোক আছেন। যে মমতা বন্দ্যোপাধ্যায় বলেন ওসমান হাদির বিষয়ে ভারতের হাত ছিল, দেশ বিরোধী হয়ে উঠেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। যিনি মনে করেন দাউদ ইব্রাহিম ভালো মানুষ ছিল। তো এরকম মমতার পক্ষে যদি লোক থাকতে পারে, তাহলে 2-4টে লোক সোনম ওয়াংচুকের পক্ষে থাকবে না কেন? অভিজিৎ দীপকে, ককরোচ জনতা পার্টির হেড, তিনিও বলছেন যে অনশন করবেন। তিনিও এখন ওই কেজরিওয়াল 2.0 অনেকেই হওয়ার দৌড়ে আছেন। এই রেস কে জিতবে সেটা তো সময় বলে দেবে। কিন্তু আপাতত ভেবে দেখুন, সোনম ওয়াংচুকরা দেশের বিরুদ্ধে লড়াই করছেন। দেশের স্বার্থ রক্ষা হচ্ছে না তাদের দ্বারা। দেশ বিরোধী শক্তির কাছে তারা বিক্রি হয়ে গেছেন। অন্যদিকে অমিত শাহ বারংবার আসছেন পশ্চিমবঙ্গে, কোনো ভোট নেই, আসার কি দরকার আছে? জিতে গেছেন তো, কোনো প্রয়োজন আছে? সামনে কোনো ভোট আছে? এরপর ভোট হচ্ছে আবার 2029-এ লোকসভা ভোট, মানে তাদের ভোট। কি দরকার আছে পশ্চিমবঙ্গে আসার? এখন তো অনেক সময় আছে, 2-3 বছরের বেশি সময় আছে। সবে 26, 2 বছরের তো অবশ্যই 2 বছরের মতো তো সময় আছেই। এরপর আবার বিধানসভা নির্বাচন হবে, 5 বছর পর নির্বাচন হবে। এখন আসার কি দরকার? তো তাও তারা আসছেন, কারণ দেশের কাজ করতে হবে। প্রথম ইংরেজরা যখন এই আমাদের পশ্চিমবঙ্গের যে ডিভিশন করলো, বাংলাদেশ তৈরি হলো, এটা করতে গিয়ে যে ভারতের একটা বিরাট সমস্যা ইংরেজরা কিন্তু রেখে দিয়ে গেল। আমাদের 7 সিস্টারে যাতায়াতের জন্য ওই শিলিগুড়ি করিডোর, একেবারে যেটাকে চিকেন নেক বলা হয়, এটাকে বানিয়ে দিয়ে চলে গেল ইংরেজরা। এবং নেহেরুও কিন্তু মেনে নিলেন, নেহেরু বিরোধিতা করলেন না। নেহেরু চাইলে অন্য রকমের ম্যাপ তৈরি করতেন ভারতের 7 সিস্টারে, যাতে সমস্যা না হয়। তিনি কি এইটুকুন বুঝলেন না যেটা আমরা বুঝতে পারি? এত কাঁচা খিলাড়ি ছিলেন নেহেরু, নাকি নেহেরুর অন্য কোনো উদ্দেশ্য ছিল? জানি না।
তর্ক বিতর্ক হতে পারে। যাই হোক, যে সমস্যাটা রয়েছে চিকেন নেকের, সেটাকে স্ট্রেনদেন করার জন্য, এখানে যাতে কোনো রকমের উল্টোপাল্টা গতিবিধি না হয়, এখানে যাতে নিরাপত্তা সুরক্ষিত থাকে, ভারত মাকে সুরক্ষিত করার জন্য অমিত শাহ কিন্তু চেষ্টা করে যাচ্ছেন। আর সোনম ভাঙচুকরা, ককরোচ জনতা পার্টির লোকেরা, তৃণমূল কংগ্রেসরা কি করছে, তারা কি করছে? দর্শক আপনারাই উত্তর দেবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আগামীকাল আপনাদের সঙ্গে কিন্তু আবার দেখা হচ্ছে অন্য কোনো বিষয়ে। জয় হিন্দ, বন্দে মাতরম।